আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 47 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আরহান সাহেব, আয়ান, রিমি বেগম আর সাথী বেগম এই চারজনে যাবে অর্থীদের বাড়িতে। সবাই রেডি হয়ে নিচে আসলো। রায়ান আর আয়ান মিলে গুছিয়ে গুছিয়ে সব রাখা ব্যাগপত্র ডিকিতে তুলে রাখলো। সবার যাওয়া দেখে নিশাতের মন খারাপ হলো। তা লক্ষ্য করে রিমি বেগম পুত্রবধূর কাছে এগিয়ে এসে বললেন, তুমি চাইলে যেতে পারো আমাদের সাথে, আমি রায়ানের সাথে কথা বলে নিচ্ছি। যাবে? নিশাত মুখ লটকে ডানে বামে মাথা নাড়িয়ে ভূতা মুখে বলল, আমি গেলে আপনার ছেলে পরে আমাকে বকবে, আপনারাই যান। পুত্রবধূর জবাব শুনে হাসি পেল রিমি বেগমের, তবে হাসলেন না। সাবধানে থাকতে বলে নিজে গিয়ে গাড়িতে চড়ে বসলেন। আরমান সাহেব উঠে বসতে আয়ান তার ভাইকে বিদায় জানিয়ে গাড়ি ছুটালো। গাড়ির চক্কর আড়াল হতে রায়ান এগিয়ে এসে দাঁড়ালো বউয়ের নিকটে। বউয়ের যে মন খারাপ তা ভালোই জানেন। বউয়ের মন ঠিক করতে মজা করে বলে উঠলো, ফাঁকা বাড়ির ফায়দা ওঠানো প্রয়োজন বলো পাখি। কথা মানে বুঝতে পেরে নিশাত হালকা রাগত স্বরে উচ্চারণ করলো, অসভ্য ডাক্তার। বলেই সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়াতে গেলে রায়ান তার একটা হাত টেনে ধরলো। কোনো কথা ছাড়াই বউকে পাজা কোলে তুলে নিল। বাড়ির দোরগোড়ায় বিধায় নিশাত লজ্জা পেয়ে কিছু বলবে তার পূর্বে রায়ান শান্ত স্বরে বলে উঠলো, আজ না হয় আমি আমার বউয়ের পদযুগল হলাম, ঠিক আছে পাখি। নিশা তার বাদ সাধলো না, দুহাতে স্বামীর গলা পেঁচিয়ে ধরলো। রায়ান সম্মতি পেয়ে উপরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। নিশাত স্বামীর মুখপানে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনি এত ভালো হয়ে গেলেন কেন? রায়ান এক ভ্রু উঁচিয়ে তাকালো, গলার স্বর নরম করে বলল, আমি খারাপ ছিলাম বুঝি? নিশাত বলল, আগে তো বেশ গম্ভীর ছিলেন, কিন্তু আজকাল আপনাকে মাঝে মাঝে হাসতে দেখা যায়। দিন দিন বেরসিক থেকে রসিক হয়ে যাচ্ছেন, তাই বললাম। নিশাতের কথার পিঠে আলতো হাসি উপহার দিল রায়ান। একই স্বরে বলল, হয়তো আরো দেখতে পাবা, তবে সব শুধুই তোমার জন্য। কিন্তু ভুল করে দেখো একবার, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। ভালো কথার মাঝে এমন হুমকি শুনে নিশাতের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। মুখ লটকে বলে উঠলো, আমার দলে আব্বু আম্মু আছে, আপনি একবার বকেই দেখেন না। রায়ান বলল, তুমি আমার রাগ সম্পর্কে জানো না চড়ুই পাখি, তাই ভালো হয় দল না বানিয়ে স্বামীর কথা মেনে চলার চেষ্টা করা। বিপরীতে নিশাত মুখ গুমরা করে পড়ে রইল স্বামীর বুকে। নিজেদের রুমে এসে বউয়ের কপালে আলতু চুমু খেয়ে তাকে কুল থেকে নামিয়ে দিয়ে বলল, চলো তোমার ইচ্ছে পূরণ করার জন্য কাজে নেমে পড়ি, স্বামীকে সাহায্য করো বউ পাখি। নিশাতের ভ্রু কুচকে এলো, কি ইচ্ছে পূরণের কথা বলছে? পরক্ষণে রায়ানকে লাইব্রেরি রুমে যেতে দেখে সব যেন বুঝতে পারলো রায়ান এতদিন সময় পায়নি বিধায় এসব করতে পারেনি। আজ ফ্রি বিধায় নতুন করে লাইব্রেরি রুম সাজাতে ব্যস্ত হলো। বই রাখা আলমারিগুলো রুমের কর্নার বরাবর সাজিয়ে রাখলো। রুমে রাখা কাউচটা জায়গা পরিবর্তন করে দরজার পাশ বরাবর রাখলো। নিশাতের পড়ার টেবিলে এনে মাঝ বরাবর রাখলো, তাতে পড়তে বসলে যে পাশে তাকাবে শুধু বই নজরে আসে। সমস্ত বইপত্র নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখলো। এসব করতে দুপুরে এসে ঠেকলো সময়। কাজ শেষ করে বউকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, পছন্দ হয়েছে আপনার মিসেস? নিশাত কথা বলতে ভুলে গেল খুশির ঠেলায়। তার কতদিনের স্বপ্ন এমন একটা রুম হবে যেখানে শুধু বই আর বই হবে। নিজের না হোক, স্বামীরটা পেয়ে সে মহা খুশি। মনটা খুশিতে নেচে উঠলো। ঘুরে স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরলো। বইয়ের মনোভাব বোধহয় বুঝলো রায়ান। সে নিজেও শক্ত করে জড়িয়ে নিয়ে মজার স্বরে বলল, এমন ভাবে জড়িয়ে ধরলে তো কন্ট্রোল করা কষ্টকর হয়ে যাবে পাখি, তারপর কি করবা তুমি? নিশাত লজ্জায় আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনার মুখ বন্ধ রাখুন। রায়ান সত্যি চুপ করলো। নিশাত অভাবে থেকে পুনরায় বলল, মনে আছে এখান থেকে একটা বই নেওয়ার জন্য আপনি আমাকে বকেছিলেন? বইয়ের প্রশ্ন শুনে চুলের উপর মাথায় একটা চুমু খেয়ে বলল, ওসব ভুলে যাও, তখন রেগেছিলাম আমি। তবে আবারও বলছি, আমি রেগে গেলে ওর থেকেও বেশি বকা দিয়ে ফেলতে পারি, কিন্তু তোমার তখন স্বামীকে বোঝা উচিত। যদি কখনো দেখেছি রেগে বা কষ্ট পেয়ে উল্টোপাল্টা কিছু বলেছ, তাহলে আমি তোমাকে জাহান্নাম দর্শন করিয়ে আনবো, মাথায় রেখো। নিশাত আড়ালে মুখ ভেঙ্গালো। এই লোক কখনো ঠিক হওয়ার নয়, ভালো মন্দ মিশিয়ে সেই খিচুড়ি পাকাচ্ছে। ধমক এই লোক দিবেই। পরক্ষণে দুজন একে একে গোসল সেরে এলো। যদিও রায়ান সকালে একবার গোসল করেছে, এই লোকের কাজই বোধহয় সারাদিন গোসল করা। রায়ান পুনরায় বউকে কুলে নিয়ে নিচে এলো। তার মা রান্না করে রেখে গেলেও তার ইচ্ছা হলো নিজের হাতে কিছু রান্না করার। যদিও রান্না তেমন পারে না, তাই নিশাতের সহায়তা চাইলো। নিশাতও মেনে নিল। নিশাতকে কাউন্টার টপের উপর বসিয়ে দিয়ে নিজের সবজি বের করে কাটতে শুরু করলো। নিশাত শুধু বসে বসে দেখলো আর মাঝে মাঝে এটা সেটা দেওয়ার ইন্টারাকশন দিল। রায়ান সবজি চাপিয়ে দিয়ে ফ্রিজ থেকে কিছু ফল বের করে বউয়ের কাছে রাখলো। নিজের হাতে নিশাতকে খাইয়ে দিল। রায়ান হঠাৎ এক টুকরো আপেল হাতে নিয়ে নিশাতের পানে তাকিয়ে বলল, এখন অন্যভাবে ট্রাই করো শোনা। বলে আপেলের টুকরোটা নিজের মুখে পুরে নিল। নিশাত অবাক হয়ে তাকাতে চোখ দিয়ে ইশারা করলো খেতে। নিশাত অবাক আর লজ্জায় তখন হা হয়ে তাকিয়ে নিশাতকে খেতে না দেখে আরেকটু কাছে দাঁড়িয়ে চোখ গরম করে তাকাতে নিশাত খাওয়ার জন্য মুখ বাড়ালো। নিশাত চোখ বুঝে ছোট একটা কামড় বসিয়ে সেখান থেকে কোনো রকম একটু নিয়ে নিল। কিন্তু আনরোমান্টিক বউয়ের খাওয়ার ধরন বোধহয় পছন্দ হলো না রায়ানের। বাকি আপেলটুকু নিজে খেয়ে ছোট একটা কালো জাম নিশাতের সামনে ধরে নির্দেশ দিল, এটা মুখে নাও। নিশাত স্বামীর আজ্ঞা বুঝে শুকনো ঢোক গিলে ফলটা মুখে পড়লো। রায়ান বউয়ের দুপা কিঞ্চিত ফাঁক করে সে নিজেও বউয়ের আরেকটু কাজ ঘেসে দাঁড়ালো। তার কান বরাবর গালের উপর নিজের দুই হাত রেখে নিশাতের ঠুটে চেপে রাখা ফলটা নিজের মুখে নিয়ে নিল। ঠুটের উপর রায়ানের ঠুটের স্পর্শ পেয়ে নিশাত কেঁপে উঠল। সেই কম্পনকে প্রশমিত করতে রায়ান নিজের একটা হাত গাল থেকে সরিয়ে বউয়ের পৃষ্ঠদেশে শক্ত করে জড়িয়ে ধরে বউয়ের উষ্ঠজোড়া সম্পূর্ণরূপে আঁকড়ে ধরলো। কিন্তু এতে নিশাতের কম্পন কমার বদলে আরো বেড়ে গেল। নিজেকে ছাড়াতে ব্যস্ত হলো। এতে রায়ান বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, সবসময় এমন বাধা দাও কেন, কি সমস্যা? এমন স্বর শুনে নিশাত একটু ভয় পেয়ে গেল। কোনো মতে জোরে জোরে শ্বাস ফেলে বলল, বাড়িতে কত সার্ভেন্ট আছে, যদি কেউ
চলে আসে। বউয়ের সংখ্যা বুঝলো, তবে এতে তার বিরক্তি কমলো কিনা বোঝা গেল না। বউয়ের থেকে সরে রান্নায় হাত দিয়ে সে একই স্বরে বলল, যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ কেউ এখানে আসবে না, এখন শান্ত হয়ে বসো, আমিও আসছি না কাছে। লোকটা কি রেগে গেল? বুঝতে না পেরে বলল, আপনি কি রেগে গেছেন? আমি সরি। বউয়ের মুখে সরি শুনে রায়ন জুড়ে একটা শ্বাস ফেললো, শান্ত স্বরে বলল, রাগ করিনি, তবে কখনো আমাকে বাধা দিবে না, বুঝেছো? নিশাত মুখে হ্যাঁ না কিছুই বললো না, শুধু নীরবে স্বামীর পানে তাকিয়ে থাকলো। রায়ানের জন্য নির্দেশ দিল, তাই জবাব পাওয়ার আশা করলো না। রান্না শেষ হতে রায়ান সব গুছিয়ে নিয়ে বউকে খেতে বসালো। খাওয়ার মাঝে রায়ানের ফোন এলো। ফোন রিসিভ করে রায়ান যেন আরো বিরক্ত হলো। ইচ্ছে ছিল সারাদিনটাই আজ বউয়ের সাথে কাটাবে, তা বোধহয় আর হলো না। ফোনটা রেখে দিয়ে বউয়ের পানে তাকিয়ে গোমরা মুখ করে বলল, আমাকে এখন যেতে হবে, একা থাকতে পারবে নাকি যাবে আমার সাথে? রায়ান চলে যাবে শুনে খারাপ লাগলো নিশাতের, তবে রায়ানের সাথে গিয়ে সময় নষ্ট করতে চাইলো না। মুখে মুখে বলল, পারবো আমি একা থাকতে, আপনি একাই যান আর দ্রুত ফিরে আসবেন। বউয়ের জবাবে খুশি হলো কিনা বোঝা গেল না। খাওয়া শেষ করে উঠে বউয়ের পাশে এসে দাঁড়ালো। বউয়ের কপালে আলতো স্পর্শ দিয়ে সাবধানে থাকতে বলে চলে গেল। নিশাত সব গুছিয়ে রেখে রুমে গিয়ে বই নিয়ে বসলো আর অপেক্ষা করতে লাগলো কখন তার স্বামী জান আর বাড়ির বাকি সদস্যরা ফিরে আসে তার জন্য। আর এদিকে ছুটির দিন, তাই আজ বাড়িতেই আছেন নিতু বেগম। প্রত্যেকদিন ছুটির দিনে একাই কাটায়, কিন্তু আজ একজন সঙ্গী পেয়ে তার সাথে সময় কাটানোর ইচ্ছা পোষণ করলেন। সকালের খাওয়া শেষে পুত্রবধূকে নিয়ে বসে আছে বাইরে, তেল গরম করে এনে তাই নিজের হাতে দিয়ে দিচ্ছে মেয়েটার মাথায়, আর তার জীবনের গল্প শুরু করেছেন। এতদিন পরে কাউকে পেয়ে যেন নিজের সব গল্প নিয়ে বসেছেন তিনি। অর্থে এতে বিরক্ত হলো না, বরং ভালো লাগলো। এভাবে মাথায় তেল দিয়ে দিচ্ছে, আবার তার সাথে এত এত কথাও বলছে, যেন একাকিত্ব দূর হয়ে যাচ্ছে। তারও তো এ বাড়িতে সময় কাটে না একা একা। শাশুড়ি মা স্কুলে চলে যায় আর সে একা হয়ে যায়। ভাগ্যিস নির্ভরের ছোট ছোট দুটো চাচাতো ভাই বোন আছে, তারা না থাকলে তো সে কেঁদেই ফেলতো। অর্থে নিজেও শাশুড়ির সাথে আজ খুশ গল্পে মেতে উঠলো। গল্প করতে করতে দুপুরে এসে ঠেকেছে, তাও দুজন ভুলতে বসলো। হঠাৎ নিজেদের উঠোনে একটা গাড়ি থামার শব্দে ধ্যান ছুটলো দুজনের। অর্থে গাড়ির পানে তাকাতে চোখ স্থির হয়ে গেল। তারপর যখন একে একে গাড়ি থেকে মা ভাই বড় আম্মু বড় আব্বুকে নামতে দেখলো, তখন ওই চোখ দুটো ভারী হয়ে এলো। আরহান বাবুকে দেখে নিতু বেগম চিনতে পারলেন, তাই তো তড়িঘড়ি করে উঠে এসে আগে কুশল বিনিময় করলেন, ঘরের ভেতর গিয়ে বসার অনুরোধ জানালেন। অর্থে উঠে ছোট ছোট পায়ে তাদের সামনে এসে দাঁড়ালো। আয়ান বোনকে দেখে আগে বুকে নিয়ে তার হালচাল জানতে চাইলো। অর্থে ধরাসরে জবাব দিল। আয়ান বোনকে ছেড়ে দিতেই অর্থে তার বড় আম্মুর সামনে গিয়ে দাঁড়ালো। রিমি বেগম আর সাথী বেগম তাকিয়ে তাকিয়ে দেখলো নির্ভারের বাড়িটা। তার লক্ষ্য করে অর্থে ব্যথাতুর হেসে বলে উঠলো, মেয়ের শ্বশুর বাড়িতে এসে লজ্জিত বোধ করছো বড় আম্মু? কিন্তু বিশ্বাস করো, আমার স্বামী গরিব বলে আমার একটু লজ্জা লাগে না, খারাপও লাগে না। মেয়ের কথা শুনে মায়াময় দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে। কাছে এগিয়ে গিয়ে মুখে হাত বুলিয়ে দিয়ে ধীর স্থির কণ্ঠে আওড়ালেন রিমি বেগম, একটা কথা বল, আমি তোর মা নাকি তুই আমার? এত বড় বড় কথা কবে থেকে শিখেছিস? নাকি বিয়ে হতেই বড় হয়ে গেছিস? যদি লজ্জায় পাবো তাহলে কি এখানে আসতাম বল? এতদিন পর বাড়ির সবাইকে দেখে নিজেকে ঠিক রাখতে কষ্ট হলো অর্থের। না চাইতেও পানি গড়লো চোখ বেয়ে। তা দেখে রিমি বেগম বিচলিত হয়ে মেয়েকে বুকে আগলে নিলেন। ফের বললেন, কেমন আছিস আম্মু? ফোন রিসিভ করিস না কেন আমার? বিয়ে হতেই বড় আম্মুকে পর করে দিয়েছিস বুঝি? অর্থে নিজেকে সামলানোর চেষ্টা করে উত্তর করলো, ভালো আছি বড় আম্মু, তুমি কেমন আছো? বড় আম্মু বলল, ভালো। জবাব পেয়ে অর্থে ওনাকে ছেড়ে দিয়ে বড় আব্বুর সাথে কথা বলে আধারে ঘেরা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা নিজের মায়ের সামনে দাঁড়ালো। নিজের মাকে জড়িয়ে নিয়ে বলল, কেমন আছো আম্মু? মেয়েকে এতদিন পর বুকে পেয়ে সাথী বেগমের চোখে পানি এলো। সন্তর্পণে তা মুছে নিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে জবাব দিলেন, ভালো আছি, তুমি কেমন আছো? তুই বলল, ভালো, চলো সবাই ভেতরে। বলে সবাইকে বড় ঘরের ভেতর নিয়ে বসতে দিল। এখনো গোসল করেনি বিধায় অর্থে আগে গোসল সেরে এলো। শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে সবাইকে খেতে দিল। আরহান বাবু জানালেন তারা সবাই একটু পরেই চলে যাবে, এসেছিল শুধু মেয়েটাকে দেখতে। এটা শুনতেই অর্থের মন খারাপ হয়ে গেল, তবে কিছু বলল না। চলে যাবে বিধায় নিতু বেগম দ্রুত বাড়িতে যা ছিল তাই দিয়ে রান্না চাপালেন। অর্থে শাশুড়িকে একা ছাড়লেন না, টুকটাক কাজে হেল্প করলো। সাথে বেগম আসার পর থেকে মেয়েটার সব কর্মকাণ্ড লক্ষ্য করলেন। মেয়েটা বাইরে তৈরি একটা বাথরুম থেকে গোসল সেরে এসেছে, আবার শাশুড়ির সাথে কাজ করছে। নিশ্চয়ই এ বাড়িতে সাধারণ এক গ্যাসের চুলা ছাড়া আর কিছুই নেই, যা দিয়ে সহজে রান্না করে খেতে পারবে। আর না আছে এই বাড়িতে এসে সাধারণ একটা বাড়ি, যার সবকিছুই সাধারণ, কিন্তু মেয়েকে দেখে মনে হলো না সে খারাপ আছে। তবুও মায়ের মন যেন কোথাও একটা খারাপ লাগলো। নিশ্চয়ই তার মেয়েটা অনেক কষ্ট হয়, কিন্তু মুখ ফুটে বলে না। আর নরম মনের মেয়েটা কবে এত শক্ত আর কর্মঠ হয়ে উঠলো ভেবে সাথী বেগমের চোখ পুনরায় ভরে উঠলো। মেয়ে যখন অনেকটা পর শাশুড়িকে ছেড়ে তাদের কাছে এলো, তখনই সাথী বেগম মেয়েকে দেখতে পেয়ে বলে উঠলো, তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো। মায়ের মুখে বাড়ি ফেরার কথা শুনে বুকে রক্তক্ষরণ শুরু হলো অর্থের। ভারাক্রান্ত মন আরো ভারাক্রান্ত হলো। এমনিতেই নির্ভার ফোন করে জানিয়েছে এই সপ্তাহে বাড়িতে আসবে না। এত ঘন ঘন বাড়িতে এলে পড়াশোনা করবে কখন? অর্থে বুঝলেও মনকে বোঝাতে ব্যর্থ, তাই নিয়ে মন খারাপ। আবার বাড়ির লোক হঠাৎ এলো, কিন্তু বাবা এলো না, তা দেখে আরো মন খারাপ। তার মাঝে মায়ের এমন বাক্য যেন মেয়েটাকে ভেঙে দিল। আর বিয়ের এতদিন হয়ে যাওয়ার পর এসব কথা বলার কি কোনো মানে আছে? ভেবে স্বরে একটু কঠোরতা ফুটিয়ে জবাবে বলল, আমি কোথাও যাব না নির্ভারকে ছেড়ে, ভুল করে সবার বলবে না। মেয়ের স্বর শুনে বুঝলেন মেয়েকে কিন্তু কষ্ট দিয়ে ফেলেছেন, কিন্তু মেয়েটা যা বুঝেছে নিশ্চয়ই তিনি তা বলেননি। তাই সংশোধন করে পুনরায় বলল, তুমি ভুল ভাবছো, আমি তোমার স্বামীকে ছাড়তে বলিনি।
বলেনি, শুধু বলেছে এখান থেকে আমাদের বাড়িতে গিয়ে থাকো। ছেলেটা যদি চাকরি পায় তখন না হয় তার কাছে গিয়ে থাকতেন, এখানে থাকার দরকার নেই। অর্থী বোধহয় সব বুঝলো, স্বরটাকে পুনরায় নরম করে জবাব দিল, বলেছিলাম না ভিক্ষা করে খেতে হলেও খাবো, তবুও তোমাদের দ্বারস্থ হবো না। ভেবো না আমার শ্বশুর বাড়িতে আমি খুশি নই, যা আছে আমার স্বামীর আমি তাতেই খুশি, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ের কথার বিপরীতে কি বলবে বুঝলেন না সাথী বেগম। এদিনের কথায় মেয়েটা এত কষ্ট পেয়েছে বুঝি যে এখনো তা ভুলতে পারেনি। তবুও নিম্ন স্বরে বলল, তাহলে কি তুমি আর ও বাড়িতে যাবে না? অর্থী আলতো হেসে বলল, যাবো না কেন, অবশ্যই যাব। যেদিন বাবা সহ তোমরা সবাই আমাদের স্বামীকে মেনে নেবে তখন ঠিক বেড়াতে যাবো আম্মু, এত ভেবো না। সাথী বেগম ব্যতীত সবাই এতক্ষণ নীরব দর্শক হয়েছিল। এবার আরহান সাহেব বলে উঠলেন, চিন্তা করো না আম্মু, নির্ভারকে সবাই মেনে নিয়েছে, শুধু তোমার আব্বুকে একটু সময় দাও, সেও মেনে নেবে। প্রত্যুত্তরে আলতো হাসলো অর্থী। রিমি বেগম মেয়েকে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরলেন, অধিকার দেখিয়ে বলে উঠলেন, অনেক কথা শুনেছি তোমাকে আমি জোর করছি না, আর না তো ছেড়ে যাওয়ার জন্য বলছি, কিন্তু রায়ন আমাকে সব বলেছে, যখন ওই শহরে পরীক্ষার জন্য যাবে তখনই তোমাকে ওই নেয়াজ মঞ্জিলেই থাকতে হবে, এই বিষয়ে তোমার কোনো কথা শুনতে চাই না। আর আজ থেকে ফোন রিসিভ করবে সব সময়, নাহলে কিন্তু আমি তোমাকে বকে দিব, মনে থাকবে বড় আম্মুর কথা। বড় আম্মুর মুখে তুমি ডাক শুনে আর এমন স্বর শুনে বিরোধিতা করার সাহস হলো না অর্থের। মাথা নেড়ে নীরব সম্মতি জানালো। মেয়ের সম্মতি পেয়ে রিমি বেগম স্বস্তির শ্বাস ফেললেন। নিতু বেগমের রান্না শেষ হতেই সবাই খেতে বসলেন। খাওয়া শেষ করে কিছু সময় জিরিয়ে নিয়ে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে দিলেন। আরহান সাহেব হাত জোর করে নিতু বেগমের কাছে আবদার করে জানালেন, নির্ভার জন্য অর্থীকে নিয়ে ও বাড়ি থেকে ঘুরে আসে। শাশুড়ি কিছু বলার আগেই অর্থী নিজে বিরোধিতা করে বলে উঠল, তোমার মেয়ে ও বাড়িতে গেলেও যতদিন তোমরা মেনে না নিবে ততদিন আমার স্বামীও ও বাড়িতে যাবে না, এ বিষয়ে কোনো জোর করবে না তোমরা প্লিজ। মেয়ের কথাগুলো বুঝলেন আরহান সাহেব, মেয়ের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, খুব দ্রুতই তোমার বড় আব্বু তার মেয়ের জামাইকে নিতে আসবে, তখন যাবে তো? অর্থী মাথা নেড়ে সাই জানালো। পুনরায় সবাইকে জড়িয়ে ধরে বিদায় জানালো। সবাই গাড়ি চড়ে বসতে কিছু সময়ের মধ্যে গাড়িটা ছুটে বেরিয়ে গেল চক্ষুর আড়ালে। সবাই বেরিয়ে যেতে দেখেই অর্থী পুনরায় ঢুকরে উঠলো। নিতু বেগম পুত্রবধূর মনের অবস্থা বুঝতে পেরে মায়ের মতো করে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন, যেন মেয়েটা তার বুকে মাথা রেখে এক টুকরো শান্তি খুঁজে পায়, নিজের আপনজনের চলে যাওয়ার কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারে। আর এদিকে গাড়িখানা এসে থামলো নেওয়াজ মঞ্জিলের গেটের সামনে। কলেজ শেষে আজও বায়না জুড়ে দিয়েছিল সে আজ বাড়ি ফিরতে চাই, কাজে যাবে না। বউয়ের আবদার মেনে নিয়েছে রায়ান, কোনো প্রশ্নবিদ্ধ না করে বাড়িতে ফিরিয়ে এনেছে। বউকে কেমন আজ হাসি খুশি লাগছে, দেখেও কারণ জিজ্ঞেস করলো না রায়ান। গাড়ি স্থির হতে নিষাদ আশেপাশে তাকালো। রায়ান দুদিন ধরে অনেক রাতে বাড়ি ফিরে, হয়তো কাজের চাপ বেড়েছে, কিছু একটা ভেবে আকস্মাৎ বলল, আপনার কি আজও অনেক কাজের চাপ আছে? অনেক রাতে বাড়ি ফিরবেন বুঝি? রায়ান হাত বাড়িয়ে বউয়ের মুখে পড়া ছোট চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিয়ে শান্ত স্বরে বলল, জানি না কখন ফিরতে পারবো, কাজের চাপ একটু আছে। কেন? নিশাদ জবাব পেয়ে পুনরায় কিছু ভেবে প্রফুল্ল মনে আবদার করে উঠল, আজ একটু দ্রুত ফিরবেন। এত সুন্দর আবদার রায়ানের ফেরাতে ইচ্ছা হলো না, তবুও কথা দিতে পারলো না। তবে মজার স্বরে বলল, হঠাৎ এই আবদার কেন? স্বামীকে কাছে না পেয়ে কি মিস করছো নাকি? নিশাদ আলতো হেসে বলল, হ্যাঁ করি তো মিস, আসবেন তো দ্রুত? রায়ান বলল, আচ্ছা ঠিক আছে, ওটা চেষ্টা করব। স্বামীর প্রত্যুত্তর পেয়ে নিশাদ খুশি হয়ে গাড়ি থেকে নেমে গেল। নিশাদ ভেতরে যেতে রায়ান পুনরায় গাড়ি নিয়ে ছুটে গেল। নিশাদ বাড়ি ফিরে প্রথমে ফ্রেশ হয়ে খেয়ে নিল, তারপর একটু জিরিয়ে নিয়ে আয়নকে নিয়ে মার্কেটে গেল। আয়নকে সে আগেই বলে রেখেছিল। আয়নও ছুটি নিয়ে বাড়ি চলে এসেছিল। মার্কেট থেকে দ্রুত কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরে এলো। আয়নকে সাথে নিয়ে কিনে আনা জিনিস দিয়ে লাইব্রেরি রুমটা সুন্দর করে সাজালো। এসব করতে করতে সন্ধ্যা গড়ালো। লাইব্রেরি রুমটা তালা বন্ধ করে রেখে নিচে গিয়ে শাশুড়ির সহায়তায় নিজেকে সুন্দর একটা লাভ শেপ কেক তৈরি করলো। কেকটাও সুন্দর করে ডেকোরেশন করে নিল। তারপর কেকটা নিয়ে লাইব্রেরি রুমের নিজের পড়ার টেবিলটার উপর রেখে দিল। রুমে ফিরে এসে আবার গোসল সেরে ফ্রেশ হয়ে এলো। কি মনে করে আলমারি খুলে সেদিনের রায়ানের কিনে আনা শাড়ি থেকে একটা লাল রঙা পাতলা ধরনের জর্জের শাড়ি পরনে জড়িয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সুন্দর মতো একটু সাজলো আজ। নিজের ইচ্ছায় চোখের নিচে কাজল দিল, ঠোঁট জোড়া লাল রঙে আবৃত্ত করে নিল। নিজেকে আয়নায় দেখে লাজুক হাসলো। পরক্ষণে উঠে লাইব্রেরি রুমে গিয়ে আলোটা নিভিয়ে দিয়ে অন্য একটা সুইচ অন করতে বিভিন্ন রঙের মরিচবাতির বাহারি আলোয় রুমটা ভরে উঠলো। বিভিন্ন রঙের বেলুন ভেসে বেড়ালো হালকা ফ্যানের বাতাসে। কিছু তাজা ফুলের গন্ধে ভরে উঠলো রুম জুড়ে। সবকিছু অবলোকন করে নিশাদ আলতো হাসলো। এই সবকিছু করেছে তার স্বামীকে সারপ্রাইজ দিবে বলে। অতীতদের বাড়ি থেকে ফেরার পর শাশুড়ির মুখে শুনেছিল রায়ানের জন্মদিনের কথা। তখন মনে মনে এসব ভেবে রেখেছিল। মাঝখানে কেটেছে 3টা দিন, কাল রায়ানের জন্মদিন, আর এই সব তারই আয়োজন। নিশাতের ইচ্ছে সে সবার আগে তার জামাইকে সুন্দর করে উইশ করবে, আর এসব দেখলে নিশ্চয়ই তার নববধূ সারপ্রাইজড হয়ে যাবে ভেবে পুনরায় হেসে একটা চেয়ার টেনে বসে পড়লো। স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে শুরু করলো। রাত 12টা পেরিয়ে আরো কিছু সময় অতিবাহিত হলো, কিন্তু রায়ানের দেখা মিলল না। নিশাতের মনটা ভার হলো। লোকটা তো বলেছিল দ্রুত আসবে, তাহলে এলো না কেন? চোখ দুটোতে ঘুম এসে জড়ো হলো। টিকতে না পেরে ওখানে টেবিলে মাথা টেকিয়ে ঘুমিয়ে পড়লো। যেন ঘুমিয়ে হলেও আজ এখানে বসে স্বামীর জন্য অপেক্ষা করবে।